গণ অভ্যুত্থান বলি আর বিপ্লবী বলি, আমি ধরেন তোদের কাছে মিললাম দুইটাকে একই, এটা একটা পরিপূরক। সেটার আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা যাতে করে আমরা একটি ন্যায়ভিত্তিক একটা বৈষম্যহীন সমাজ তৈরি করতে পারি। কিংস পার্টি, এরশাদ সাহেব যে জাতীয় পার্টি, ইট ওয়াজ এ কিংস পার্টি। এখন কিংস পার্টি করা মানুষ খাবে না, ইউসুফ সাহেব কিংস পার্টি উনি করবেনও না। এখন আপনি যে বললেন যিনি নাহিদ যে প্রধান হবেন, উনি যে পদ ছেড়ে এসে পদ দল করুক, এটাকে আমরা ওয়েলকাম করতে চাই, কারণ আমরা নির্বাচন পাগল যারা তারা এটা করতে পারে। কিন্তু তারপর আমি এইটাকে মাথায় রেখে আজকে বিএনপির সমালোচনাটা করতে চাই বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে। তারা তাদের দল কিন্তু সেইভাবে রিফর্ম সেই জায়গায় আনতে পারে নাই। এখন কথা হলো কি যে এই একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে সেনা প্রধানকে, যে 600 জনকে তিনি আশ্রয় দিয়েছেন তারা কিভাবে গেল। হাসান মাহমুদ সাহেব যখন জেলে ছিলেন উনি চলে গেলেন বিনা বাধায়, নিশ্চয়ই সরকারের অংশ, নিশ্চয়ই সামরিক বাহিনীর অংশ সেখানে জড়িত ছিল। এই পালিয়ে গেলেন এখন ইন্টারপোল। তারপর বেনজি সাহেব তো আগেই এয়ারপোর্ট দিয়ে পালাইছেন, এটা তো আপনারা ভিডিওতে দেখেছেন। 5ই আগস্টের আগেই সে বিদেশে চলে গেছিল, কিন্তু বিদেশে গিয়ে সে কিভাবে পুলিশকে অর্গানাইজ করার জন্য যেটা করতেছে, এটা তো ভারত তো একটা ইন্ধন দিচ্ছে। আমাদের কথা হলো যে আপনি এখানে গুড গভর্নেন্স এবং স্ট্রং এটা যদি থাকে, এখানে তো রন্ধ্রে সেই ফ্যাসিবাদের দোসররা তো রয়ে গেছে, এদেরকে ক্লিন আপ করতে হবে। ক্লিন আপ না করে, এবং এখনো তো বলছে যে ডক্টর ইউনূস আজকেও বলেছেন যে সামনে আরো কিছু ঘটনা ঘটবে, সতর্ক থাকার জন্য উনি বলেছেন। এইটাই উনি তো দেখেন আগেও কিন্তু 2-3 তারিখের দিকে উনি বলেছেন যুদ্ধ পরিস্থিতি হতে পারে। তো বলছেন। আরেকটা কথা হলো কি, আমি বলি শোনেন, একটা কথা তো সত্যি কথা, আমরা যতই বলি মব জাস্টিসকে জাস্টিফাই না করি কিংবা নৈরাজ্যের কথা বলি, শেখ হাসিনা যে এটার জন্য মূলত দায়ী, যে এটা কিন্তু এটা কি সুযোগ আমরা দিয়ে বলবো, আমাদের মধ্যে যারা এটাকে হঠকারী সিদ্ধান্ত মাধ্যমে যেটা করতে চায়, এটা গণতান্ত্রিক। আপনি এখানে আমার সারোয়ার ভাই আছেন, যারা বিপ্লবের চেতনায় থাকতে চান তাদের সাথে আমি কোনো বিতর্কে যাব না। থাকেন বিপ্লবের চেতনায় থাকেন, বিপ্লবী সরকার করেন, বিপ্লবের চেতনা বাস্তবায়ন করেন, আই উইল নট ডিবেট এনিথিং। যে পর্যন্ত আপনি একটা আধা সংবিধানের অধীনে আপনি কাজ করতেছেন, সেখানে বিপ্লবের কথা ওই যে একটা আপনার এখানে লেখাও একটা আসছে যে এটাকে গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো। তো এই ডিম আগে না মুরগি আগে, গণ অভ্যুত্থান না বিপ্লব, এই তর্ক আমার মনে হয় এই মুহূর্তে না। আমাদের কথা হলো 24-এর যে একটা গণ অভ্যুত্থান বলি আর বিপ্লবী বলি, আমি ধরেন তোদের কাছে মিললাম দুইটাকে একই, এটা একটা পরিপূরক। সেটার আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা যাতে করে আমরা একটি ন্যায়ভিত্তিক একটা বৈষম্যহীন সমাজ তৈরি করতে পারি। এখন যে ঘটনাগুলি ঘটতেছে তাতে কি আমরা ফ্যাসিজমের সেই প্রেতাত্মা কিংবা 24-এর পূর্ববর্তী রাজনীতির যে অবস্থান ছিল, যে সিনারিও ছিল 24-এ 5ই আগস্টের পূর্বের যে সিনারিও ছিল, 5ই আগস্টের পরবর্তী সিনারিওর কি কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি? 2 নম্বর নির্বাচনের কথা ডিসেম্বরে বলতেছেন, আমি সারোয়ার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। এই ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন করবেন, ব্যবস্থা ঠিক করলেন না, কিন্তু সেই আগের মতোই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি হবে। আমি অবশ্যই আমি বিভিন্ন টকশোতে বলেছি যে ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন করে ফেলা, যেটাই বলেছি আপনার কাছে, আপনার এখানেও বলেছি, এখনো বলি। কিন্তু তার আগে তো আপনি এই কাজগুলি করতে হবে। সেই কাজটা করতে গিয়ে আমরা যেমন গার্মেন্টসের কস্ট ব্রেকডাউন করি, অর্থাৎ এই যে আমার ইয়েতে এটার মধ্যে ফ্যাব্রিক কতটুকু লাগবে, বাটনের মূল্য কত, সুতা কতটুকু লাগবে, ঠিক সেভাবে টাইম ব্রেকডাউন। আমার এই সংস্কার যেগুলি ঐক্যমত এই এবং নির্বাচনী সংস্কারের জন্য এগুলি করতে এই লাগবে, আমার ভোটার রেজিস্ট্রেশন এই লাগবে, আইনি যে সীমাবদ্ধতা আইনকেই করার জন্য এটা লাগবে। আপনার এখনো ডিলিমিটেশন এখনো ফাইনাল করা হয়নি, আপনি না দিয়ে এটার কোনো সমন্বয় নাই। ওই প্রধান নির্বাচন কমিশন এক কথা বলতেছে, আমাদের সরকারের থেকে এক কথা বলতেছে, আমাদের যে সংস্কার কমিশন করা হয়েছে এক কথা বলতেছে। হ্যাঁ, সংস্কার কমিশনে সুপারিশ দিতেই পারে, অনেক উপদেশ সুপারিশ কিন্তু দেওয়া যায়, বাস্তবায়ন কিন্তু কঠিন। আমার কথা হলো কি, যারা সুপারিশ করছেন এটা তো নির্ভর করে স্টেক হোল্ডারদের কথার ঐক্যমতের বিনিময়ে আমরা করব, যেগুলো ঐক্যমত হবে সেগুলো তো বাস্তবায়ন ইমিডিয়েটলি করা যাবে। আমি সারোয়ার ভাই যেটা বলেছেন, সেইখানে নির্বাচন করতে গিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গিয়ে যা একটা সুন্দর, আমার ভোট আমি দেবো, যাকে ভালো মনে করি তাকে দেব, এই পরিবেশটা তৈরি করতে হলে দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে ভালো মানুষের রাজনীতি, ভালো মানুষের যদি করতে হয়, তাহলে দেয়ার শুড বি এ সিগনিফিকেন্ট চেঞ্জ, রিফর্ম, সংস্কার। আরেকটি কথা বলতে চাই, আপনি ছাত্রদের কথা বলছেন, দেখেন
75-এর 7ই নভেম্বরের পরিবর্তন পর জেনারেল জিয়া ক্ষমতা ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ছাত্র রাজনীতি তার জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সময়ের দায়িত্ব করতে। তিনি কিন্তু ডান বাম মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ মিলে একটি জাতির প্রয়োজনে একটা কিন্তু তিনি এটা তৈরি করেছিলেন। আপনি যেটা বলতে চান দেখেন, তখন কিন্তু বিএনপি ওয়াজ দ্যাট টাইম ইট ওয়াজ এ কিংস পার্টি। এরশাদ সাহেব যে জাতীয় পার্টি ইট ওয়াজ এ কিংস পার্টি। এখন কিংস পার্টি করা মানুষ খাবে না। ইউসুফ সাহেব কিংস পার্টি উনি করবেনও না। এখন আপনি যে বললেন যিনি নাহিদ যে প্রধান হবেন উনি যে পথ ছেড়ে এসে পথ দল করুক, এটাকে আমরা ওয়েলকাম করতে চাই। নতুন দল হোক। এই 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি কেউ রাজনীতি মানুষের কাছে যদি আপনি এখন তো মানে আগে তো সে সরকারে থেকে তারা সুযোগ সুবিধা নিয়েছে, এখন সে সরকার থেকে ঠিক আছে। আপনি কি নির্বাচন হয়ে শিডিউল ডিক্লেয়ার হয়েছে? হ্যাঁ সরকারি ছিল, তাতে কি হয়েছে বলেন আমাকে, আমাকে একটু ক্লিয়ার করেন, আমি ক্লিয়ার হতে চাই। উনি ধরেন নাহিদ এখন সরকারে আছে, উনি এখনো তো নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার উনি সরকারে ছিল। এখন সে হয়েছে ফাইনাল অবস্থায় যখন দল এসেছে তখন সে এখন ছেড়ে দিয়ে তার দলের দায়িত্ব ছেড়ে দিয়ে করবে। আমি কি বললাম, আপনি জিয়াউর রহমান সাহেব এরশাদ সাহেব ক্ষমতায় থেকে দল করছে সেটা সমালোচনা আপনারা করেন না। এখন তারা যদি একটা এত বড় আন্দোলন সংগ্রাম করলো, এত বড় অ্যাচিভমেন্ট করলো, তারা নতুন দল সে কেন আজকে আমি সারোয়ার ভাই মিলে যদি মনে করি বাস্তবের ভিত্তিতে যে আমরা একটা নতুন দল করবো, তা আমাদের কি আপনারা কিংস পার্টি বানিয়ে দিবেন? আমরা করতে পারি না, আমাদের রাইট নাই, কনস্টিটিউশন আমাকে সেই রাইট দেয় নাই। তাদেরকে অন্যরকম ভাবে দেখি, মানে তাদেরকে আমরা আদর্শিক হিসেবে দেখি। এখন আসছেন সুন্দর কথা। এখন তারা যে দলটি করবে সেখানে যদি গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে, সারোয়ার ভাইদের মতো সজ্জন ব্যক্তিদেরকে নিয়ে কিংবা আরো এরকমদেরকে নিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে একটা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নকে, যেটা আমরা বলি 71-এর মুক্তিযুদ্ধ আর এই 24-এর আকাঙ্ক্ষার সমন্বয়ের আগামী দিনের পথ চলাকে যদি তারা একটা দর্শন দিতে পারে, নিশ্চয়ই সে পাবলিক গ্রহণ করবে। আর না হয় ইলেকশন তো হবে, সেই ইলেকশন হবে। এবং এটা আমি বলতে চাই যে দেখেন একটা বড় স্টেক হোল্ডার কিন্তু বিএনপি। আজকে দেখেন এই বিএনপি বড় স্টেক হোল্ডার হওয়ার পর তারা কিন্তু তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে, আর জামাত বলতেছে নো, সংস্কার হওয়ার পর নির্বাচন হবে। তার মানেটা কি? তার মানে আজকে এই বড় দুইটা স্টেক হোল্ডারের মধ্যে আজকে বিভাজন তৈরি হচ্ছে। আমরা তো এটা চাই না, আমরা চাই একটা ঐক্যমতের জায়গায় আসুক। এখন একজন বলতেছে যে আজকে বিএনপি ধরেন, আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি হিসাবে বলতেছি, আমি বিএনপি রাজনীতি এখন করি না, কিন্তু আমি শুভাকাঙ্ক্ষী ব্যক্তি হিসাবে বলি যে আজকে বিএনপি যে দায়বোধ তৈরি হয়েছে দখলবাজি কিংবা চাঁদাবাজি কিংবা তার জন্য তারা 1000 কর্মীকে তারা বহিষ্কার করেছে, বাকিগুলি করতেও পারতেছে, কজনকে বহিষ্কার করবে? সুতরাং তারা শুদ্ধ হোক এবং যুক্তিসঙ্গত সংস্কার বাস্তবায়ন হোক এবং নির্বাচন যথাসময় হোক, নিশ্চয়ই বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসবে। এবং এটাও ঠিক যে আজকে যদি বিএনপি ভুল করে তাহলে সব দল একত্রিত হয়, যাতে মানুষের মনে যদি এই আস্থাই জন্মায়, এই ধারণাই জন্মায় যে আওয়ামী লীগ মতো বিএনপিও ফ্যাসিবাদী চরিত্র নিয়ে ভবিষ্যতে আসবে, তাহলে সবগুলি দেখবেন এক হয়ে বিএনপির বিরুদ্ধে নামতেছে। নাম্বার 1। নাম্বার 2, আমি যে কথা বলে শেষ করতে চাই যে বিএনপি এই মুহূর্তে যে তারা ক্ষমতায় আসতে চায়, বিএনপি ক্ষমতা আসলে দেশের যে অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, তারা তো এটা কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, তাদের একটা রাজনৈতিক শক্তি থাকবে, কিন্তু যে রাজনৈতিক শক্তি, যে চরিত্রের রাজনৈতিক শক্তি কর্মী তাদের বাহিনী আছে, এখনই তো দখলবাজ হয়ে গেছে, তো তখন আর ডবল বাড়বে। আপনি কিভাবে তাদেরকে কন্ট্রোল করবেন? আপনি নিজের দলকে আজকে শুদ্ধি করতে হবে, নিজের দলকে আজকে কন্ট্রোলে আনতে হবে। সে আজকে বিএনপি আজকে অ্যান্টি আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি কিন্তু বিরাট দল। এমনকি আজকে সত্যি কথা, সারোয়ার ভাইকে আমাকে বিএনপি থেকে যদি অফার দেওয়া, একটা কথার কথা আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যদি নির্বাচন করেন আমরা হয়তো বা রাজিও হয়ে যেতে পারি, কারণ আমরা নির্বাচন পাগল যারা তারা এটা করতে পারে। কিন্তু তারপর আমি এইটাকে মাথায় রেখে আজকে বিএনপির সমালোচনাটা করতে চাই বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে। তারা তাদের দল কিন্তু সেইভাবে রিফর্ম সেই জায়গায় আনতে পারে নাই, এবং আমরা ভবিষ্যতে চাই এটা। শেষ কথা হলো এটাই যে বিএনপির ভিতরে একটা শুদ্ধি দরকার, সংস্কার দরকার, দলের আচরণে, দলের কর্মসূচি প্রণয়নে, দলের নেতৃত্ব নির্ধারণে, এবং যে 31 দফা দেওয়া হয়েছে, এই কথা বলে আর সময় নষ্ট করবো না, এটা সবাই জানেন যে এটা গ্রহণযোগ্য, যেটা অলরেডি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া কিংবা এগুলি সব আগামী পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। কিন্তু এখন যেগুলি নির্বাচন করার জন্য যেগুলি রিফর্ম করা দরকার, এগুলির ব্যাপারে বিএনপি একটা ইতিবাচক ভূমিকা দেখাবে, অন্যান্য দলগুলি ইতিবাচক ভূমিকা দেখিয়ে ঐক্যমত জায়গায় আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। তবে এটা ঠিক যে আমরা যদি এগুলি না করে আগের মতো নির্বাচন করে ফেলি, তাহলে দেশের অবস্থা ভবিষ্যতে আরো খারাপ হবে। সকলকে ধন্যবাদ। আসসালাম।